ট্রেন দুর্ঘটনার খবর জানাচ্ছিলাম দর্শক আপনাদের। দুর্ঘটনাস্থলের চিত্র আমরা দেখছিলাম। এই মুহূর্তের কি খবর রয়েছে সেই খবর জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী রকিবুল রাহাত এবং রয়েছেন ইফতেখার রায়হান। এছাড়াও হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মাঝার ইমন। তবে শুরুতেই যাচ্ছি রকিবুল রাহাতের কাছে। রাহাত, লাইনচ্যুত বগিগুলো সরাতে কত সময় আসলে লাগবে এবং তেলবাহী যে ট্রেন থেকে ডিজেল ছড়িয়ে পড়েছে, আমরা বলছিলাম যে ঝুঁকি বাড়ছে, এতে ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, আমরা কিন্তু দেখছি যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ইতিমধ্যে যে লরি থেকে যে তেল চুয়ে চুয়ে পড়ছিল সেটি তারা সংগ্রহের ব্যবস্থা করেছে এবং একই সঙ্গে ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তারা বলছে যে যেহেতু এটি একটি দাহ্য পদার্থ, সেক্ষেত্রে এই এলাকাটির আশেপাশে কেউ যেন কোনো ধরনের আগুন নিয়ে প্রবেশ না করে। এছাড়া যারা ধূমপান করে থাকেন সে ধরনের ধূমপানও যেন এখানে না করা হয়ে থাকে, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সতর্কতা করা হচ্ছে এবং মাইকে করে কিন্তু রেড ক্রিসেন্টের যারা রয়েছে তারা এবং অন্যান্য স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা মাইকে করে সেই বিষয়টির বারবারই ঘোষণা দিচ্ছেন যে এই এলাকার আশেপাশে যেন কেউ আগুন নিয়ে প্রবেশ না করে এবং ধূমপান না করে। আপনি জানতে চাচ্ছিলেন যে কতক্ষণ নাগাদ মূলত এই উদ্ধার প্রক্রিয়া শুরু হবে। আমরা ইতিমধ্যে কিন্তু দেখেছি যে গাজীপুরের দিক থেকে একটি ট্রেন এসে যাত্রীবাহী যে ট্রেনটি ছিল সেই ট্রেনটির যে কটি বগি লাইনচ্যুত হয়নি সেই বগিগুলোকে সরিয়ে নিয়েছে এবং এখন যে কয়টি রয়েছে আমাদের হিসেবে আমরা এখানে যতটুকু দেখেছি যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন সহ মোট 6টি বগি লাইনচ্যুত অবস্থায় আছে এবং এর মধ্যে কিন্তু কয়েকটি বগি আমরা দেখেছি যে একদম ভেঙে চুরে গেছে এবং সেগুলোর কিন্তু বেশ বাজে অবস্থা রয়েছে এবং অর্থাৎ এক্ষেত্রে আমরা আগের দুর্ঘটনাগুলোতে যেমন দেখতাম যে দুই প্রান্ত থেকে অর্থাৎ ঢাকার দিক থেকে এবং যেখানে দুর্ঘটনা হয় তার অন্য দিকের যে জায়গাটি রয়েছে সেখান থেকে কিন্তু উদ্ধারকারী ক্রেন এসে যুক্ত হয়। সেই উদ্ধারকারী ক্রেন আসার পরেই মূলত এই লাইনটির কাজ শুরু হবে। তবে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে যেহেতু এই জয়দেবপুর জংশনের পরবর্তী এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে যেহেতু দুটো লাইন রয়েছে, সেই একটি লাইন দিয়ে কিন্তু আমরা দেখছি যে ট্রেন চলাচল ইতিমধ্যে শুরু হয়েছে। একতা এক্সপ্রেস এবং আরও একটি ট্রেন কিন্তু একটি ঢাকার দিক থেকে ছেড়ে গেছে এবং আরেকটি কিন্তু অন্য দিক থেকে ঢাকা অভিমুখী একটি ট্রেনও আমরা দেখেছি যেটি এই লাইন দিয়ে চলছে। অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের বলছে যে একটি লাইন দিয়ে তারা এই যে উত্তরবঙ্গ এবং অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে ট্রেন চলাচল যেন স্বাভাবিকভাবে করতে পারে সেই বিষয়টি তারা নিশ্চিত করছেন। একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই, এখানে আমরা দেখছি যে ফায়ার সার্ভিস রয়েছে, ফায়ার সার্ভিসের যারা রয়েছে তাদের কাছে আমরা জিজ্ঞেস করছিলাম যে এই যে তেলবাহী যে ট্যাঙ্কারটি রয়েছে সেটি দুর্ঘটনা ঘটাতে পারে কিনা। সেক্ষেত্রে তিনি বলছেন যে যেহেতু এটি উত্তপ্ত অবস্থায় রয়েছে চারিদিকের প্রকৃতি, সেক্ষেত্রে তিনি বলছেন যে এই উত্তপ্ত অবস্থার মধ্যে কিন্তু যদি আগুনের সংস্পর্শে আসে সেক্ষেত্রে নানান ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং একই সঙ্গে যে এখানে জেলা প্রশাসক ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কেন এই দুর্ঘটনা ঘটলো। সেক্ষেত্রে তিনি বলেছেন যে ইতিমধ্যে কিন্তু 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হয়েছে এবং সেই 3 সদস্যের তদন্ত কমিটি 2 কার্যদিবসের মধ্যে জানাবেন যে কারো কোনো গাফিলতি ছিল কিনা। সকাল থেকেই কিন্তু এই গাজীপুরে যখন দুর্ঘটনা ঘটলো তারপর থেকেই সংবাদ সংগ্রহ করছেন আমাদের গাজীপুরের যিনি সহকর্মী রয়েছেন ইফতেখার রায়হানের কাছ থেকে আমরা মূলত জানবো যে প্রত্যক্ষদর্শীরা কি দেখেছেন এবং প্রত্যক্ষদর্শীরা কি বলছেন যে কেন এই দুর্ঘটনা। ইফতেখার, আপনি যদি আমাদের একটু জানাতেন এই দুর্ঘটনার আদ্যোপান্ত সম্পর্কে। আপনি তো সকাল থেকে সংবাদ সংগ্রহ করছেন, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, কিভাবে মূলত একটি লাইনের মধ্যে দুটো ট্রেন আসলো, সেটি কারো গাফিলতিত হয়েছে কিনা, কি বলছেন রেলওয়ে কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শীরা? জি, আসলে ঠিকই বলেছেন যে একটি লাইন দিয়ে কিন্তু দুটি ট্রেন কখনোই কিন্তু যাওয়ার কথা ছিল না। এখানে দুটি লাইন রয়েছে, একটি হচ্ছে ঢাকামুখী, আরেকটি হচ্ছে ঢাকা থেকে উত্তরাঞ্চল কিংবা ময়মনসিংহমুখী। তো দুটি লাইনে আলাদাভাবে কিন্তু মূলত ট্রেনগুলো যাতায়াত করে। তবে সেটি আজকে যখন সকাল ঠিক 10:30টার সময়, আনুমানিক সময়,
তো ওই সময়টিতে যে ময়মনসিংহ কিংবা টাঙ্গাইল থেকে মূলত যে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি সেটি আজকে শিডিউল ছিল না, সেটি ঢাকা থেকে পরবর্তীতে যাত্রী নিয়ে টাঙ্গাইল অভিমুখে যাওয়ার কথা ছিল, যে কারণে এই ট্রেনটি কোনো ধরনের যাত্রী ছাড়াই সেটি জয়দেবপুর স্টেশন থেকে যখনই এই আউটার সিগন্যালে আসে, অর্থাৎ এখানে আসার পরে এটি একটি সিগন্যাল রয়েছে এখানে, এই সিগন্যালটিতে আসার পরে কিন্তু মূলত এখানে রেল স্টেশন থেকে মূলত যে সিগন্যাল দেওয়া হয় এবং সেখানে সিগন্যাল দেওয়ার পরে কিন্তু তারা লাইন পরিবর্তন করে। তো তারা 1 নম্বর লাইন থেকে 2 নম্বর লাইনে এসে তারা এখানে প্রবেশ করেছে, যে কারণে ঠিক 2 নম্বর লাইন থেকে কিন্তু ধীরাশ্রম থেকে যে তেলবাহী যে ট্রেনটি ছিল সেটি রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল, সেই ট্রেনটিও একই লাইনে ছিল। তো দুটি ট্রেন যখন মুখোমুখি আসতেছিল ঠিক সে সময় কিন্তু আমরা যারা স্থানীয় রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন প্রথমে কিন্তু যে তেলবাহী ট্রেনটি সেটি আগেই তাদের গতি নিয়ন্ত্রণ করতে পেরেছে, কিন্তু যে যাত্রীবাহী যে ট্রেনটি অর্থাৎ যাত্রী ছিল না তবে যে ট্রেনটি টাঙ্গাইল কমিউটার, সেই ট্রেনটি তাদের গতি নিয়ন্ত্রণ করতে পারেনি, সজোরে এসে ধাক্কা দেয় তেলবাহী যে ট্রেনটি রয়েছে সেখানে, এবং সঙ্গে সঙ্গে তেলবাহী ট্রেনের মোট আমরা যেটি দেখছি যে 5টি বগি এখানে লাইনচ্যুত হয়েছে, পাশাপাশি ইঞ্জিন সহ টাঙ্গাইল কমিউটার ট্রেনের মোট 6টি অর্থাৎ মোট 11টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে। এবং তাৎক্ষণিক যারা এখানে স্থানীয়রা রয়েছিলেন বাসিন্দারা, তারা এখানে উদ্ধার অভিযানে আসেন এবং তারা এখানে যারা 2টি বগির মোট ইঞ্জিনের মধ্যে চালক এবং চালকের সহযোগী ছিল মোট 4 জনকে তারা উদ্ধার করে স্থানীয় তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, এবং সেখানে একজনের অবস্থা আমরা যতটুকু জানতে পেরেছি আশঙ্কাজনক, বাকিদের মোটামুটি। ইফতেখার, আমি আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে এখানে যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন যে যিনি লাইনম্যান রয়েছেন তার গাফিলতি ছিল কিনা কোনো ধরনের। এটা আসলে পুরো সিগন্যালিং বিষয়টা স্টেশন থেকেই নিয়ন্ত্রণ করা হয়। আমরা যতটুকু জানতে পেরেছি যে স্টেশন থেকে একটি লাইনে যখনই সিগন্যালিংটা দেওয়া হয় তখনই কিন্তু এটা লাইন পরিবর্তন করে। তো অর্থাৎ রেলের যারা চালক রয়েছে তারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো তারা লাইন পরিবর্তন করতে পারে না। অর্থাৎ যেই টাঙ্গাইল কমিউটার ট্রেনটি সেটি এক নম্বর লাইন দিয়ে সেটি ঢাকার দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি 1 নম্বর লাইন ক্রস করে সেটি 2 নম্বর লাইনে প্রবেশ করছে। অর্থাৎ তাকে সম্ভবত আমরা যেটি ধারণা করছি এবং আমরা বিভিন্ন যারা সংস্থা রয়েছেন যারা তদন্ত করছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা 1 নম্বর লাইন থেকে 2 নম্বর লাইনের প্রবেশের তাকে হয়তোবা সিগন্যাল দেওয়া হয়েছিল স্টেশন থেকে, যে কারণে সেটি 2 নম্বর লাইনে প্রবেশ করে। কারণ এটি কিন্তু কোনোভাবেই কিন্তু এক নম্বর লাইন থেকে 2 নম্বর লাইনে যাওয়ার কথা ছিল না, কিন্তু এটি কিভাবে এই লাইনে আসলো সেটি তদন্তের কিন্তু এখন কিন্তু বিষয়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, পাশাপাশি রেলওয়ের পক্ষ থেকেও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত প্রতিবেদন দেওয়ার পরে মূলত আমরা এই তথ্যটি জানতে পারবো কী কারণে ঘটনা ঘটেছে। এর আগেও কিন্তু একই রকমের ঘটনা কিন্তু এই গাজীপুরে ঘটেছে, সেগুলোরও কিন্তু তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলোর তদন্ত প্রতিবেদন আসলে কি ছিল সেটি কিন্তু আসলে আমরা জানতে পারিনি কিংবা জানানো হয়নি। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। এই দুর্ঘটনা ইফতেখার বলছিলেন যে 4 জন আহত হয়েছে এবং সেই 4 জন আহতের মধ্যে কিন্তু আমরা যতটুকু জানি, স্থানীয়রা যতটুকু জানিয়েছেন যে যেহেতু মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেক্ষেত্রে এই যে তেলবাহী লরি এবং যাত্রীবাহী ট্রেন সেখানকার চালক এবং আরও 2 জন তারা আহত হয়েছেন এবং তাদেরকে কিন্তু গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাজহার ইমন। আপনার কাছে জানতে চাইবো যে আহত যারা রয়েছেন চিকিৎসকরা কি বলছেন, তাদের শারীরিক অবস্থা কেমন এবং তারা কি সবাই রেলের কর্মকর্তা বা কর্মচারী? ধন্যবাদ রাহাত। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে সেখানকার অবস্থা, আমি এই মুহূর্তে রয়েছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে যে ঘটনাটি আপনি বলছিলেন যে রেলওয়ে স্টেশনে যে দুর্ঘটনার ঘটনা আমি শুনছিলাম যে সেখানে কয়েকটি বগির অবস্থা খুব বাজে অবস্থা হয়েছে দুর্ঘটনার পরে। তবে আহতের বা হতাহতের যদি সংখ্যাটি বলতে চাই, এই মুহূর্তে হাসপাতালে 3 জন চিকিৎসাধীন রয়েছে, যেখানে 2 জনই হচ্ছে রেলওয়ের কর্মচারী। 3 জন যারা রয়েছে তাদের মধ্যে হাবিব, শরীফ আর হচ্ছে মাহমুদ যিনি রয়েছেন, তাদের অবস্থা শঙ্কামুক্তই বলেছে চিকিৎসক। আর চিকিৎসকের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে একজন এদের মধ্যে মাথায় কিছুটা আঘাত পেয়েছে, তবে তিনিও একেবারে শঙ্কামুক্ত। আর যেমনটি আপনি বলছিলেন যে শঙ্কার যে বিষয়টি, এখন পর্যন্ত হাসপাতালে যে চিত্র আমরা দেখেছি এসে যে এখানে একেবারেই স্বাভাবিক অবস্থা, যেই 3 জন রয়েছে তাদের চিকিৎসা দিচ্ছে। আর প্রাথমিক অবস্থা 2-1 জন আসার কথা শুনেছিলাম, তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন তাদের এই মুহূর্তে এই দুর্ঘটনার সাথে যারা আহত হয়েছে তাদের মধ্যে মোট 3 জন এখানে রয়েছে। তবে স্বজনদের সাথে আমরা যেটি কথা বলার চেষ্টা করছি, একজনের স্বজনের সাথে আমার কথা হয়েছে, আর বাকি 2 জন যেহেতু রেলের কর্মচারী তাদের স্বজনরা তাদের গ্রামে থাকে। এখানে যে গাজীপুরের একজন স্থানীয় রয়েছে তিনি আহত হয়েছে এই ঘটনায়, তাদের স্বজনদের সাথে আমরা কথা বলছি। তারা যেটি বলছিলেন যে
এই কমিউটার ট্রেনটি আসলে শুক্রবার বন্ধ থাকে, তারপরও আজকে তারা টাঙ্গাইল এলাকা থেকে একজন যিনি আসছিলেন তিনি এই আহত হয়েছেন, তিনি হাসপাতালে এসেছেন। তিনি আহত ব্যক্তির যে স্বজনরা আমাদের যেটি বলছেন যে তারা যেটি মানে বুঝে ওঠার আগেই তারা ভাবছিলেন যে রেলটি যেটি রয়েছে সেটি স্টেশনে থামবে এবং তারা নিরাপদেই নামতে পারবে। তো রেলটি যেহেতু দাঁড়ানো অবস্থায় ছিল তেলবাহী যে ট্রেনটি, আর যে কমিউটার ট্রেনটি একেবারে এসেই ঢাকা এসে আসলে কিছুটা বুঝে ওঠার আগেই তারা এই ঘটনার কবলে পড়ে। আর চিকিৎসকরা যেটি বলছেন যে 3 জনের অবস্থাই স্বাভাবিক রয়েছে, তবে যে একজনের একটু মাথায় আঘাত পেয়েছে সেটি আসলে পর্যবেক্ষণে রাখার বিষয় রয়েছে। আর হতাহতের যেই স্বজনদের সাথে যেটি কথা বলছিলাম তারা যেটি বলছিলেন যে তারা কিছু বুঝে ওঠার আগে ঘটনা শিখেছে, তবে কমিউটার ট্রেনে যদি যাত্রী আরও বেশি থাকতো তাহলে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেত বলে জানিয়েছে। তো এই ছিল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ খবর। জয়দেবপুরের রেল দুর্ঘটনার খবর জানছিলাম সহকর্মীদের মাধ্যমে। অপরিকল্পিত নগরায়নে শহর থেকে